সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মবের নামে নাশকতার সুযোগ নেই, রংপুরে এনসিপি নেতা সার্জিস আলমকে এসব কথা বলেছেন সেনা কর্মকর্তারা। এদিকে সার্জিস হাসনাতের উপর সরাসরি অ্যাকশন পড়ে দেশ আবারও উত্তাল হয়েছে। ডক্টর ইউনূস একই বার্তা দিলেন। অন্যদিকে রাজপথ আবারও উত্তাল। আমেরিকা এবার কঠিন ষড়যন্ত্র করেছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ষড়যন্ত্র, কুপরিকল্পনা, অনেক কিছুই অপপ্রচার চলছে। আর দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে, আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষেরই কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে। এতদিনে নিজের আব্বু পাকিস্তানকে পুরোপুরি খুশি করে দিলেন ইউনূস মিয়া। যে টার্গেট নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন, যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে হবে, শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মাটি থেকে একেবারে মিটিয়ে দিতে হবে, সেই রাস্তায় পুরোপুরি সফল ইউনূস মিয়া। একেবারে মৌলবাদী, ইসলামিক মৌলবাদীর মূর্ত প্রতীক ইউনূস মিয়া। সম্পর্কের তিক্ততা থেকে বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন তিনি। বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের হজ যাত্রার খবর সমাজ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, আর এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই হজ যাত্রাকে কেন্দ্র করে কেন এত উত্তেজনা সৃষ্টি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে? অন্যায়ের উপরে অন্যায়। সিনা চুরির সাথে আবার মানে চুরি তো চুরি, আবার সিনা চুরি। হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ করতে। কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে সমন্বয় করা সরকারের পক্ষ থেকে যে কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আমরা গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে সার্জিস এবং হাসনাতের বিরুদ্ধে অনেকে সরাসরি কথা বলতেছে এবং তাদেরকে অনেকে আক্রমণ করার চেষ্টাও করতেছে। আপনারা জানেন গত কিছুদিন আগে হাসনাতের উপর আক্রমণ হয়, সার্জিসের উপর আক্রমণ হয় এবং দেশের মধ্যে কিন্তু অনেক মব তৈরি হয় যে দেশের মধ্যে আন্দোলন করবে, তারা আন্দোলন করে আবারও ক্ষমতায় আসবে, মানে সার্জিস হাসনাতের পতন ঘটাতে চাচ্ছে তারা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূসও কিন্তু কঠিন একটি বার্তা দেন। তার বার্তাটি দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায় যে বাংলাদেশের পরিস্থিতিটা এখন ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য আমরা ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ এখানে রেডি করেছি। সেই নিউজগুলো আগে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে নিয়ে নানান ষড়যন্ত্র, কুপরিকল্পনা, অনেক কিছুই অপপ্রচার চলছে। আর দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে, আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষেরই কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে। তো এই আস্থা অনাস্থার জায়গা থেকে গতকালকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে। সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে। কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে যেই ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে, এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না, কোন একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে, বাট বিতর্কের দায়টা সরকারের কাঁধেই পড়তেছে। আমি মনে করি সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনূস সরকারের জন্য প্রশংসা কুড়াবে। যদি কেউ অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্যক্তিগত ধান্দায়, স্বার্থে, লুটপাট, অনেক কিছুর কারণে এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে গেল 9 থেকে 10 মাসে, যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর ইউনূসের সরকার। কেউ কেউ এমনও বলেন এটা মবের সরকার। তবে এবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে, কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি। যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশ আর মব চলবে না। তো এই ঘটনার পরপর জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি, বিএনপির নেতাকর্মী সহ অনেককে ডেকেছিলেন আমাদের 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি, এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনার রাজনীতি বা মবের নামে দেশে নাশকতা আর কোনো সুযোগ নেই, বা মব তৈরিরও কোনো ধরনের কোনো সুযোগ নেই। আর আপনার তিনি বলছেন যে আমরা আনন্দিত, এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা স্বপ্রণোদিত হয়ে এখানে এসেছিলেন। তাদের যে সকল কর্মী আবেগী হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিছু কর্মকাণ্ড করেছিল, আমরা তাদেরকে চিহ্নিত করেছি আর তারা এই জন্য সরিও বলছে। আর যেহেতু সরি বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। তবে
এরপরে যদি কেউ ভ্যান্ডালিজম, ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয়, সারা বাংলাদেশের কোথাও করার সুযোগ পাবে না, এটা সেনাবাহিনীর ওয়াদা। এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন। তো সেটা যেন আমাকে করতে না হয়, সেনাবাহিনীকে করতে না হয়। আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে। আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট। আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কারীদের সঙ্গে সমন্বয় করা সরকারের পক্ষ থেকে যে কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সময় সেই মন্ত্রীরা সঠিকভাবে বিষয়টি ডিল করতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা নিয়মিত তদন্ত বা গোপন বা গোয়েন্দা রিপোর্ট পাঠান, সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেমন এনএসআই, ডিজিএফআই কিংবা পুলিশের বিশেষ শাখা এসপি, এই গোয়েন্দা শাখার রিপোর্ট ভুল ছিল কিংবা তারাও এই চক্রান্তের সঙ্গে বা স্যাবোটাজের সঙ্গে যুক্ত ছিলেন। এবং একই সঙ্গে সাংগঠনিক অনেক ক্ষেত্রেই দুর্বলতা কিংবা সাংগঠনিক ভাবে কোটা বিরোধী আন্দোলন বা ওই মুহূর্তে গোটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন ছিল, সেই সিদ্ধান্তটি আখেরে রাজনৈতিক বা সাংগঠনিক দুর্বলতার কারণে নেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশ আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছিল, কারণ পুলিশের কাছে এই ক্ষমতা সাংবিধানিকভাবে অর্পিত রয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর যে একটি 7ই মার্চের ভাষণের একটি অংশ, যে যার হাতে যা থাকবে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং পাক হানাদার বাহিনীকে দেশ থেকে উৎখাত করো। ওনার যদি কোনো কিছু বুঝতে ভুল হয়, ওনার ইন্টেলিজেন্স যদি কোথাও ফেলিওর করে, উনি তো এই পথটায় রয়েছেন একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে, বাংলাদেশের সব মানুষের দ্বারা, সব মানুষের তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। এইখানে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, আমি আগের দিনে বলেছিলাম ওয়াবেল কাদের যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা ছিল একটা ক্লাইম্যাক্স। আজকের ক্লাইম্যাক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বাংলা অভিধানে একটা শব্দ আছে, ভরসা করা যায় না। আমি বুঝতে পারি নাই, বাবা বলল আমি বুঝতে পারি নাই এই গন্ডগোলটা হয়ে গেছে। তো ছেলেরা তো বলবে, বাবা তুমি যদি বুঝতে না পারো তাহলে আমরা তো পথে বসবো। এরপর উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সাক্ষাৎকারটা অবশ্যই খুবই প্রাসঙ্গিক এবং এর থেকে অনেক কিছু মানুষ অনুধাবন করতে পারবে। এতদিনে নিজের আব্বু পাকিস্তানকে পুরোপুরি খুশি করে দিলেন ইউনূস মিয়া। যে টার্গেট নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন, যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে হবে, শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মাটি থেকে একেবারে মিটিয়ে দিতে হবে, সেই রাস্তায় পুরোপুরি সফল ইউনূস মিয়া। একেবারে মৌলবাদী, ইসলামিক মৌলবাদীর মূর্ত প্রতীক ইউনূস মিয়া আজকে। এবং নির্বাচিত হাসিনা সরকারকে হটানোর পর ইউনূস মিয়াকে যেভাবে বসানো হয়েছিল আমেরিকার তরফ থেকে, তাতে এতটা বোঝা যায়নি যে ইউনূস মিয়া একেবারে একটা মিশন নিয়ে এসেছেন যে যা করবেন পাকিস্তানের পক্ষে করবেন। 71 সালের আগে বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান ছিল, সেই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে দেবেন। ঠিক সেই কাজটা এতদিনে সফলভাবে করে ফেললেন ইউনূস মিয়া। বাংলাদেশের নোট থেকে, টাকা থেকেও শেখ মুজিবুর রহমানের মূর্তি, ছবি উঠে গেল। অবিশ্বাস্য না? এর আগে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা আমরা দেখেছি। ইতিহাসের বই থেকে, যাবতীয় বই থেকে মুজিবুর রহমানের যে লেখা, তার ইতিহাস, সেগুলো মুছে ফেলা দেখেছি। এবার বাংলাদেশের নোট থেকে মুজিবুর রহমানের ছবিও তুলে দিল ইউনূস মিয়া। অবিশ্বাস্য ব্যাপার। প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, আব্বু পাকিস্তানকে এবার অন্তত বেশ ভালোই খুশি করতে পেরেছেন ইউনূস মিয়া। আচ্ছা, ভারতে এরকম হতে পারে না? ভারতে কিছু মুছে ফেলার দরকার নেই, কিন্তু যুক্ত করার দরকার তো আছে। শুধু গান্ধীর ছবি কেন থাকবে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি কেন থাকবে না? কি হলো এই মুহূর্তে বাংলাদেশে, সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের নোটে উঠে গেল। নতুন নোট চালু হয়ে গেল। যেমন বর্তমানে বাংলাদেশের সব নোটেই মুজিবুর রহমানের ছবি আছে। যেদিন থেকে ইউনূস মিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টায় ক্ষমতায় বসেছেন, সেদিন থেকে বাংলাদেশের নোট ছাপানো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং যেগুলো এখনো রিজার্ভ ব্যাংকে ফেরত যাচ্ছে, সেগুলিকে আটকে দেওয়া হচ্ছে। বাজারে যেগুলো চলছে, সেগুলোকেও আর কয়েকটা মাসের মধ্যে গুটিয়ে নিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের নোট থেকে একেবারে তিনি উড়িয়ে দেবেন। এবং যেটুকু দেখা গেছে যে এই নতুন নোট যেগুলো বার করা হয়েছে, এখন আপাতত কোনো পার্সোনাল মুখ দেওয়া হয়নি, যাতে একেবারে হইচই না হয়, বিশ্ববাজারে হইচই না হয়। সেগুলো এই নোটের মধ্যে হিন্দুদের মন্দির দেওয়া হয়েছে, বৌদ্ধ মন্দির দেওয়া হয়েছে। এবং যেটুকু দেখলাম, প্রয়াত চিত্রশিল্পী জয়নাল আবেদিনের ভাস্কর্য এবং জাতীয় শহীদ সৌধ রাখা হয়েছে। এবং এরপরে ছবি প্রকাশ করে দেওয়া হয়েছে, যেমন এই আবু শহীদের ছবি আনা হবে, এগুলো আস্তে আস্তে আনা হবে। শেখ মুজিবুর রহমানের নাম একেবারে তিনি মুছে ফেলবেন এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হবে। একেবারে ইসলামিক মৌলবাদী, পুরোপুরি পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন ইউনূস মিয়া। বাংলাদেশকে একেবারে 71-এর ঠিক আগে, স্বাধীনতার ঠিক আগে যেভাবে তারা পূর্ব পাকিস্তান ছিল, সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন ইউনূস মিয়া। মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে কেটে ফেলছেন, মুছে ফেলছেন। যত দেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি আছে মুছে ফেলেছেন। শেখ মুজিবুর রহমানের নামে যা যা কিছু ছিল সব বাতিল করা হয়ে গেছে। আর এবার
একেবারে বাংলাদেশের যে ব্যাংক নোট 20 টাকা 50 টাকা 1000 টাকা নতুন নোট তৈরি হলো, শেখ মুজিবুর রহমান সেখানে নেই। রবিবার এই নোট প্রকাশ্যে এলো। সোমবার থেকে ঢাকায় বিভিন্ন ব্যাংকের শাখাগুলিতে এই নতুন নোটের যে নকশা, নতুন নোট পেতে শুরু করলো বাংলাদেশি জনতা। ইউনূস মিয়ার একটাই টার্গেট, শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারে মুছে ফেলবেন। পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন। পাকিস্তান যেটা চেয়েছিল যে একেবারে এই যে বাংলাদেশ তাদের কাছ থেকে স্বাধীন হয়েছিল, এই চ্যাপ্টারটাই মুছে ফেলতে, পাকিস্তান যেটা করতে পারেনি সেটাই করে দেখাচ্ছে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে। এবং ক্ষমতায় আসার পর থেকে একেবারে রিজার্ভ ব্যাংক থেকে সমস্ত নোটের যে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের বাজারে এই কয়েক মাসে ছেঁড়া ফাটা পুরনো নোট ভর্তি হয়ে গেছিল। এবার আজকে একদম নতুন নোট বাংলাদেশের জনতার কাছে চলে এলো। যে কটা এখন অব্দি নোট চলছে দেখলাম, বাংলাদেশের সব নোটেই শেখ মুজিবুর রহমান জাতির জনকের ছবি ছিল। 1000 টাকার পুরনো নোটের সামনের দিকের বাঁ পাশে তার ছবি ছিল। নোটে বেগুনির পাশাপাশি ঈষৎ হলুদ রঙের ছোঁয়া ছিল। নতুন নোটে বেগুনি রঙের আধিক্য রয়েছে, বঙ্গবন্ধুর ছবি একেবারে বাদ, বাঁ দিকে রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি। 50 টাকার নোট ওই সামনের দিকের বাঁ পাশে মুজিবুর রহমানের ছবি এখনো রয়েছে। নতুন যে নোট চালু হলো সেটাতে রয়েছে আহসান মঞ্জিলের ছবি। আর 20 টাকার নতুন নোটের সামনের দিকের বাঁ পাশে মুজিবুর রহমানের ছবি জায়গায় রয়েছে কান্তজিউ মন্দিরের ছবি। এভাবে মুক্তিযোদ্ধার ইতিহাস মুছে ফেলা যাবে, এভাবে শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা যাবে, এভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে। আমি জানি না মূর্খ মোহাম্মদ ইউনূস ঠিক কি করতে চাইছে বাংলাদেশের সঙ্গে। আজকে দেখলেন এর আগের প্রতিবেদনে বাংলাদেশের বাজেট পেশ হয়েছে। গতবারের তুলনায় 7000 কোটি টাকা কম বাজেট হয়েছে। বাজেট ছোট হয়ে গেছে, দেশটাও ছোট হয়ে যাবে না তো। আজকে দেখলাম রবিবারে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে 10টা ব্যাংকে নতুন নকশার নোট দেওয়া হয়েছে। সোমবার থেকে বাকি ব্যাংকগুলোকে নতুন নোট দেওয়া শুরু হয়ে গেল এবং বাংলাদেশের বাজারে এসে গেল মুজিবুর রহমানের ছবি ছাড়া 20, 50 এবং 100 টাকার নোট। যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে পুরনো নোট বাতিল হচ্ছে না, কিন্তু কোনো নোট আর ছাপা হচ্ছে না এবং পুরনো নোট রিজার্ভ ব্যাংক আটকে দিচ্ছে। ফলে আর কয়েকটা মাসের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া নোট এবং কয়েন পুরোপুরি তুলে নেওয়া হবে। 20, 50 এবং 1000 টাকার নোটে শেখ মুজিবুর রহমানের ছবি একেবারে তুলে দেওয়া হলো। আপাতত 20 টাকার নোটে হিন্দু মন্দিরের ছবি, 50 টাকায় মুসলিম স্থাপত্যের ছবি, 1000 টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি লোক দেখানোর জন্য। এরপরে আবু শহীদ বা বলা যায় না মোহাম্মদ ইউনূসের নিজের ছবিও চলে আসবে এখানে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর কি হয়েছে দেখেছেন। সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, বিশেষ করে হিন্দুরা। সরকারি হিসাবে 5 মাসে খুন হয়েছে ওপার বাংলায় মাত্র 32 জন হিন্দু। এদের মতো এরা এই নুরুলকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। আরে ভাই সাজিসকে ও 3 দিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো পাথর গাড়ি নিয়ে চলে। আজ বঙ্গবন্ধুর বাক্সে ওর ভিডিও আপনারা দেখেন নাই? ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ছাত্রলীগের সাদ্দাম, তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি, ওদের চানাচুর খাওয়া হাত দিয়া, ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত। আজকে সেই ছাত্রলীগ বললাম, এই জন্য বললাম ওরা হলো জীবিত মোস্তাক। এরা আওয়ামী লীগেরটা খেয়ে ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে, এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে বলবো। ওরা হলো সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয়, ওরা হলো মহাদোষর। তাদের উপরেই ভিত্তি করে কিন্তু লীগ আবার প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে আমাদের বড় ভুল হলো একটা গেজেটে জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ না করা। এছাড়াও এবার এনসিপি এবং জাতীয় পার্টির এমন দ্বন্দ্বের প্রভাবে আওয়ামী লীগের সুবাতাস বইছে বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মবের বিরুদ্ধে কঠিন বার্তা দিল সেনাবাহিনী। এবার ঘটনা সেই সুদূর রংপুরে। আপনারা জানেন যে অনেকদিন থেকেই ফ্যাসিবাদের দোসর এই আখ্যা দিয়ে জাতীয় পার্টি বা বিভিন্ন গ্রুপকে বা ব্যক্তি প্রতিষ্ঠানকে আঘাত করা হচ্ছিল, ভাঙচুর করা হচ্ছিল, জ্বালাও পোড়াও করা হচ্ছিল। এবং খুব অতি সম্প্রতি লালমনিরহাট, বরিশাল এবং সবচেয়ে বেশি ছিল রংপুরে, যেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাসভবনে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। তারা বলেছে মবের নামে নাশকতার সুযোগ নেই। সরাসরি সার্জিস আলমকে এই কথা বলেছেন সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা। দর্শক, গুরুত্বপূর্ণ এই ঘটনা। এর আগে সেনাপ্রধান কিন্তু বলেছে যে আর কোনো মব জাস্টিস সহ্য করা হবে না। অর্থাৎ আপনি নিজে নিজে ঠিক করলেন যে অমুক হচ্ছে ফ্যাসিবাদের দোসর, তমুক হচ্ছে ফ্যাসিবাদের দোসর, সুতরাং সেখানে ভাঙচুর চালাও, হামলা করো, সেই ঘটনাটা চলবে না। যে ঘটনাটা রংপুরে ঘটেছে, যে ঘটনা বরিশাল এবং লালমনিরহাটে হয়েছে, সেটাকে সেনাবাহিনী আর প্রশ্রয় দেবে না। সেটা সরাসরি সার্জিস আলমকে সামনাসামনি বলেছেন একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা। দর্শক, ঘটনাটা আপনাদেরকে বলি। সম্মুখকালে এই খবরটি এসছে।
যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম অর্থাৎ নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ এখন আর নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বাড়িতে হামলার পর সেনাবাহিনী কড়া বার্তা দিয়েছিল, কিন্তু এর জবাবে উল্টো সেনাবাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন এনসিপি নেতা সার্জিস আলম। অনেকটা পরিষ্কার করে বললেন, তাদের মত অনুযায়ী চলতে হবে সেনাবাহিনীকে। সরকার সমর্থকদের দাবি মেনে চালাতে হবে প্রতিপক্ষের উপর দমন অভিযান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর জাতীয় পার্টিকে টার্গেট করেছে সরকার ও তাদের সমর্থকেরা। ঠিক এই সময় সেনাবাহিনীর উপর সার্জিসের এমন চ্যালেঞ্জ তৈরি করেছে নতুন বিতর্ক। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জাতীয় পার্টিকে লক্ষ্য করে নতুন হামলা শুরু হয় 29 মে। এদিন ঢাকা থেকে রংপুরে গিয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। দেশের চলমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনের ও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, প্রধান উপদেষ্টা এবং তার নিয়োগকর্তারা দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করেছেন, বিরোধী মতের উপর দমন নিপীড়ন চালাচ্ছেন। এই বিভক্তি দিনকে দিন শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সংঘাতপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশ সামনে বড় ধরনের একটি সংঘাতের দিকে যেতে পারে বলেও আশঙ্কা করেছেন জি.এম. কাদের। দর্শক, তার বক্তব্য প্রচারের পরপরই জি.এম. কাদেরকে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে মিছিল বের করে এনসিপির ছায়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মিছিল থেকে হামলা হয় জি.এম. কাদেরের বাসায়। বাসার সামনে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ পিন্টুর বিরুদ্ধে। তাদের উপরেই ভিত্তি করে কিন্তু লীগ আবার প্রতিষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে ইউনূস পতন চাই, এই সরকারের পতন চাই। কত বড় দুঃসাহস তাদের! সবচেয়ে আমাদের বড় ভুল হলো একটা গেজেটে জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ না করা। আমাদের উচিত ছিল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দোসর শব্দটা উল্লেখ করে আওয়ামী লীগের সাথে সহযোগী যারাই ছিল, এই এখনো সম্ভব আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠন হিসেবে যারা কাজ করেছে, এটা যদি ওই বিষয়ে উল্লেখ করা থাকে তাহলে এই সহযোগী ছিল এরাও। এদেরকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল, কারণ এরা গত 16 বছর দেশ বিরোধী কাজ করেছে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, আমাদের প্রতিদিন নিষিদ্ধ করো মিছিল করা লাগতেছে। আমরা প্রত্যেক দিন কেন নিষিদ্ধ করতে মিছিল করবো? এই জুলাই বিপ্লবের সময়ের সবচাইতে বড় গাদ্দার জাতীয় পার্টিও একটা। তারা কিন্তু আপনার যখন এই যে 24-এর ইলেকশন হলো, জনগণ প্রত্যাশা করেছিল যা পাপ করেছে ভালো হয়েছে, 24-এ অন্তত জাতীয় পার্টি থাকবে না ইলেকশনে। ওই দিন যদি জাতীয় পার্টি নির্বাচনে না যাইতো, আওয়ামী লীগ নির্বাচন করতে পারতো না। ওই অর্থে ওই ইগল মার্কা টার্কা দিয়ে করতে হয়তো, কিন্তু তাতে অতটা ফলপ্রসূ হতো না। কিন্তু তারা মুনাফিকি করলে 24টা আসন তারা চেয়ে নিলেন, তার মধ্যে 11টা আসনে সম্ভবত তারা জয়যুক্ত হলেন, এবং সেটাও কি প্রত্যেকটা আসনেই আওয়ামী লীগের প্রার্থীকে উড্ড করিয়ে তারপরে তার প্রতিদ্বন্দ্বী হয়েছে মাত্র আওয়ামী লীগের অথবা অন্য কোনো একজন সংস্কারপন্থী নেতার সাথে। যে আগামী নির্বাচনকে সামনে রেখে বি টিম প্রস্তুতি করছে এবং সেই বি টিমের উপর কেন্দ্র করে, সেই বি টিমের উপর ভর করে আগামীতে রাজনীতিতে স্থায়ী হবে সেই লক্ষণ, সেই নমুনায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সেই বি টিমটা কারা এর নেতৃত্ব দিচ্ছে, কারা ওই প্রজন্মের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছেন। এখন আপনি যদি দেখেন যে সেই বি টিমটা হচ্ছে অন্য কেউ নয়, আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী, দীর্ঘদিনের সহযোদ্ধা, সেটাই হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি অলরেডি কিন্তু রাজপথে দাঁড়িয়ে গেছে, যদিও তারা শক্তভাবে মোকাবেলা করতে পারছে না কোনো কিছুই। তাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে। আজকে দেখলাম যে সম্ভবত 34 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। কারা এই হত্যা মামলা করলো? তার মধ্যে আমরা দেখলাম যে জি.এম. কাদের সহ জাতীয় পার্টির অসংখ্য নেতাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। এই যে হত্যা মামলাটা দেওয়া হলো, এর ভিত্তিটা কি? ভিত্তি যেটাই থাকুক আর না থাকুক, এই জাতীয় পার্টিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও জাতীয় পার্টি উদ্যমে শক্তির সাথে লড়াই করার চেষ্টা করছে। এই যে বি টিমের কথা বললাম, জাতীয় পার্টি বি টিম হিসেবে কাজ করছে, এই ধারণাটা কিন্তু দেখলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের জনাব সার্জিস আলম কিন্তু এইরকম একটা প্রভাব কিন্তু ছড়িয়ে দিয়েছে যে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি বি টিম হিসেবে কাজ করাটাই স্বাভাবিক, কেননা একসাথে প্রায় 16টি বছর দেশকে তারা লুটে পুটে খেয়েছে, দেশের মধ্যে রাজত্ব করেছে। এই বিষয়গুলো জনগণের সামনে বারবার ফুটে ওঠার চেষ্টা করে। এদেশের আপামর জনতা তো বলারই চেষ্টা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর, একসাথে অপরাধের সামিল তারা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি সেই দিক থেকে অনেকটাই সাশ্রয় পেয়েছে।
আপনি যদি দেখেন যে জাতীয় পার্টির মিটিং মিছিল প্রোগ্রামগুলোতে এই জায়গাগুলোতে যখনই আপনি যাবেন তখন দেখতে পাবেন যে জাতীয় পার্টির কয়টা কর্মী সেখানে উপস্থিত আছে। তার চেয়ে বেশি আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জাতীয় পার্টির মিছিল মিটিংকে আপনারা সফল করার চেষ্টা করছে সব ধরনের দিক থেকে। এর ফলে একটা ঐক্যমত কিন্তু সেখানে আরো প্রবল এবং ইচ্ছা হচ্ছে। আপনি যদি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জনাব জিএম কাদের সেই দিকে তাকান, তার বক্তব্যের দিকে তাকান, তিনি সরাসরি স্পষ্ট অন্তর্বর্তী সরকারকে বলে দিচ্ছেন এই সরকার দেশ চালাতে পারবে না, তাদেরকে বিদায় নিতে বলছেন এবং আওয়ামী লীগের ফিরে আসার কথা বা আসার যে ইঙ্গিত এই বিষয়গুলো কিন্তু দিচ্ছেন এবং সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে জাতীয় পার্টি কিন্তু এক ধরনের বলে চলে সরকারের প্রতি রাগান্বিত বা খেপে গিয়েছিল, এরকম একটা বিষয় কিন্তু হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের বিটিং হিসেবে কাজ করছে জাতীয় পার্টি। তারপর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একদল বা বেশ কিছু দল রাজপথে নেমে গেছে যে জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চায়। আওয়ামী লীগকে যত সহজে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় পার্টিকে সেইভাবে নিষিদ্ধ করবে নাকি? বাস্তবিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার করবে না। এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, কেননা একটা গুড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে জাতীয় পার্টির সাথে, বিশেষ করে ভারতে, তারপরে পশ্চিমাদের যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এই ভালো আন্ডারস্ট্যান্ডিং যদিও আওয়ামী লীগের সাথেও ছিল, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা পলিটিক্যাল রিজন ছিল। সেই পলিটিক্যাল রিজনটা কি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আগামী নির্বাচনের যে একটা প্রভাব, সেই প্রভাবকে ত্বরান্বিত করে দিয়েছে। একই সাথে যে এনসিপির নেতাকর্মীরা তাদেরকে খুশি করার জন্য বা ইসলামপন্থীদের খুশি করার জন্য ডক্টর ইউনূস সরকার কিন্তু এরকম একটা আজগুবি সিদ্ধান্ত নিয়েছে। এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু বরংস অন্তর্বর্তী সরকার নিজেরাই বিপদে পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরেও জাতীয় পার্টিকে এই রিস্কটা নিতে যাবে না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করবে বা নিষিদ্ধ করে দিবে, এরকম সম্ভাবনা আমরা দেখছি না, যদিও দাবি উঠছে। আর একটা গুড রিলেশনশিপ রয়েছে জাতীয় পার্টির সাথে বহিরাষ্ট্র এবং ভারতের, এবং সেই স্বার্থে জাতীয় পার্টি টেকসই হবে রাজনীতিতে। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ এবং তার সুবিধাভোগীরা তাদের নামে মামলা হয়েছে, তারা জেলে আছে বা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের তিনি কিন্তু এখনো এই 10 মাস হলে রাজপথে আছে, কথা বলে যাচ্ছে সাহস শক্তি প্রজ্ঞা দিয়ে। তার মানে বুঝতে হবে যে তার কানেকশনটা কতদূর পর্যন্ত, তার ইন্টেনশনটা কতদূর পর্যন্ত। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন হবে না এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাও সম্ভব না। প্রথম প্রজন্মের অনেকেই মারা গিয়েছে আওয়ামী লীগের, দ্বিতীয় প্রজন্মের অনেকেই এখন জেলে, অনেকেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তৃতীয় প্রজন্ম এখনো বেঁচে আছে, তৃতীয় প্রজন্মের অনেকেই এখনো জেলে, চতুর্থ প্রজন্ম কিন্তু রেডি আছে বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে প্রজন্ম টু প্রজন্ম ভেরি করে, এটা একটা আদর্শ, এটা একটা অনুভূতি। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতির নাম। এই অনুভূতিকে কখনো নিশ্চিহ্ন করা যায় না, এই আদর্শকে কখনো নিশ্চিহ্ন করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম নেতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। তাদেরকে হয়তো তাদের প্ল্যানিং এ মিথ্যাভাবে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে পারে, ধরলাম ফাঁসিতে ঝুলিয়ে দিবে মিথ্যা মামলার কারণে, কিন্তু তৃতীয় প্রজন্ম এখনো বাংলাদেশে আওয়ামী লীগের আছে, চতুর্থ প্রজন্ম অলরেডি রেডি হয়ে গিয়েছে, পঞ্চম প্রজন্ম 15-20 বছর পরে বাংলাদেশের নেতৃত্ব দিবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই প্রজন্ম টু প্রজন্ম বুক ফুলিয়ে বাংলাদেশের রাজনীতি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে যতবারই নিষিদ্ধ করা হয়েছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ আরো দ্বিগুণ শক্তি সঞ্চয় করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে। 1952 সালে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণেই কিন্তু এই ভাষা আন্দোলনের সৃষ্টি হয়েছে। 1971 সালের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এই বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করে কোণঠাসা করার, নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন কিছু এনে দিয়েছে। এইবারও সেম ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবারও দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে চিরতর নব্য রাজাকারদেরকে ভ্যানিশ করে দিবে। এটা লিখে রাখেন, আজকে হোক 10 বছর পর হোক, এটা বাংলাদেশে ঘটবেই। এটা বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে। যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে এভাবে করে নিষিদ্ধ করা হয়েছিল ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে নতুন কিছু উপহার দিয়েছে, যেটা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর। সে কারণে আমি বলি, প্রথম প্রজন্ম চলে যাক, দ্বিতীয় প্রজন্ম চলে যাক, তৃতীয় প্রজন্ম চলে যাক, চতুর্থ প্রজন্মের হাত ধরে ফিনিক্স পাখির মতো বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। সে চিরচেনা দাপট নিয়ে ফিরে আসবে, জনগণমুখী রাজনীতি করবে, জনগণের দল হয়ে ফিরে আসবে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই হলো জনগণের দল, সেই কারণে শেখ হাসিনাকে জননেত্রী বলা হয়।
এই আওয়ামী লীগ এর আদর্শ যে বুকে ধারণ করে, একবার সত্যিকারের আদর্শ ধারণ করে, সে কখনো বিদ্রোহ করতে পারে না। যারা আওয়ামী লীগের সাথে বিদ্রোহ করেছে তারা সত্যিকারের আওয়ামী লীগের আদর্শ ধারণ করে নাই, সে কারণে তারা বিদ্রোহ করেছে। তাদের মনে ছিল আরেকটা আদর্শ, তারা সুবিধার জন্য আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি সরাসরি আলোচনা যাই, যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগে জানুয়ারি 15 তারিখের মধ্যে সেটি করার কথা ছিল, কিন্তু সেটি হয় নাই। সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষিতে সরকার 30 কার্যদিবস ঘোষণা করেছিল। আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে, এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে বা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না। আমি আশা করব যে সরকার যে প্রতিষ্ঠিত সময়, সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন। আর দ্বিতীয়ত, জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমতের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই 5ই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে, এবং আমরা ঐক্যমতের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারবো। এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি। যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে, এবং রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি, তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে, এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে, সেটি নিয়েও প্রশ্ন আছে। ফলে এই রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কী হচ্ছে, এবং দেশের মধ্যে মানে এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে সার্জিস হাসনাত এবং সমন্বয়কদের নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসকে নিয়ে কথা হয়, এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে এইগুলো নিয়েই অনেক কথা বলে। কাজে এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, এবং এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।